নমস্কার, আমি আর নিজের পরিচয় দিচ্ছি না, যে আমার পাশে বসে আছে তার পরিচয় দিচ্ছি না। আপনারা চেনেন আমাদের। অপর্ণা সেনের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, তো অনেক কিছু আমি জানি তার সম্পর্কে, কিন্তু কিছু জিনিস হয়তো আমার অজানা। আমি সেইগুলো নিয়ে কিছু কথা বলবো। এই রাত তোমার আমার ছবিটার প্রসঙ্গে পরে আসবো, সেই জন্যে আমি কয়েকটা প্রশ্ন করব তোমাকে। তুমি কি সবসময় অভিনয় করতে চেয়েছিলে? ইউ কাম ফ্রম ভেরি একাডেমিক ব্যাকগ্রাউন্ড। সিনেমা বলে নয়, কিন্তু আমি 10 বছর বয়স থেকে জানি যে আমি অভিনেত্রী হব। তার কারণটা হচ্ছে স্কুলে একবার হজবরল নাটক হলো, তাতে ওই আমি যে বাচ্চাটা যে ফার্স্ট পার্সনে বলছে যে তার রোলটা আমি করেছিলাম এবং একদম স্বতঃস্ফূর্তভাবে করেছি। আর সেই পর্যন্ত আমি যা যা করেছি তার মধ্যে ওই যে উইংস দিয়ে ঢুকলাম আর অন্য উইংসটা দিয়ে একদম শেষে বেরলাম, কারণ আমি সমস্তক্ষণ স্টেজে থাকি। দ্যাট ওয়াজ আ হাই, যেটা আমার কোনোদিন হয়নি। তো আমি বাড়ি এসে আমার বাবা মাকে বললাম যে আমি অভিনেত্রী হব। তো তারা বললেন হ্যাঁ নিশ্চয়ই, এবং তক্ষুনি ঠিক হয়ে গেল যে আমি রয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্ট লন্ডনে আমাকে পাঠানো হবে। যেমন বাবা মা তেমনি মেয়ে। যাই হোক, তা বছর 13 বয়সে আমি হঠাৎ এসে বললাম না, আমি তো রাডাতে যাব না। কেন? আমি বললাম ওখানে তো আমাকে ওদের মতন করে শেখাবে, আর ওই এশিয়ান চরিত্র আর কটা, তাহলে আমি ওখান থেকে যা শিখে আসবো এখানে এসে আমাকে সমস্ত আবার নতুন করে শিখতে হবে। তখন আমি সেটা ঠিক, আচ্ছা তাহলে ঠিক আছে, উৎপলের সঙ্গে তুই অভিনয় কর, উৎপলের গ্রুপ, লিটল থিয়েটার গ্রুপ। তক্ষুনি ফোন করলেন। ফোন করে তারা বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ইতিমধ্যে সমাপ্তি হয়ে গেল রাধা, তারপরে সমাপ্তি হলো, আর ওই আকাশ কুসুম বাক্স বদলে এগুলো হয়ে গেল। সুতরাং আমার ওই সিনেমার অভিনয়টাও এসে গেল। আর তারপরে তুমি আবার থিয়েটার করতে গেলে? থিয়েটার করতে পরে গিয়েছিলাম। আসলে সিনেমার অভিনয়ের মানে পরে যে বাণিজ্যিক ছবিতে যখন করছিলাম সেই অভিজ্ঞতাটা খুব ভালো নয়। সমস্তক্ষণ সবাই কেমন দেখতে, কীরকম দেখাচ্ছে, এটা নিয়ে আর কি ভীষণ ব্যস্ত ছিল। আমি যেরকম উৎপল দত্তের প্রফেসর মামলাকে যখন অভিনয় করেছিলাম তখন এইসব ভাবতাম না। তো তখন সবাই মৃণাল কাকা, মানে যারা যারা এসেছিলেন তারা সবাই ভালো বলেছিলেন, কিন্তু আমি তখন একবারও ভাবিনি আমার কেমন দেখাচ্ছে। এখানে এসে প্রোফাইলটা ভালো না, হাঁটাটা ভালো না, মানে তখন অসহায় লাগতো, ভীষণ খারাপ লাগতো। কিন্তু তখন স্থির করেছি অভিনেত্রী হবো, কী করবো। তারপর ওই যখন অপরিচিত হলো, তারপর আস্তে আস্তে। এই যে তুমি বলছো এটা, কিন্তু আমি তো জনপ্রিয় অ্যাক্টর হতে চেয়েছিলাম। আমি তো একটা জাস্ট আ গুড অ্যাক্টর টু বি লাইকড বাই আ ফিউ, এই জন্য তো অভিনয় করতে আসেনি। কিন্তু তোমার কি মনে হয় যে কোনো অ্যাক্টরের একটা মেইন স্ট্রিম ছবিতে অভিনয় করা দরকার? যদি এটা হয় যে তুমি সেটাকে কেরিয়ার হিসেবে নিতে চাও, ওটা করা ছাড়া উপায় নেই। মানে সেটা কি সামহাউ দি আদার নেসেসারি? দেখ, এখন যে মেন স্ট্রিম হচ্ছে সেটা একটু আলাদা। আমাদের সময় মেন স্ট্রিম যাচ্ছিল তার থেকে। আমাদের সময় মেন স্ট্রিমটা বড় একরকম ছিল। এই রোম্যান্টিক নায়িকা, মানে ওই মুখ নিচু করে ওপর দিকে তাকানো আর একটু ন্যাকা ন্যাকা এসব ব্যাপার, এগুলো মানে আমার খুব খারাপ লাগতো। যে জন্য আমি খুব এনজয় করতাম কমেডিতে করতে। বসন্ত বিলাপ, প্রক্সি, ওগুলোতে না মানে ন্যাকামিটা করলেও সে ন্যাকামিটা মজার করে করা যেত। বাট ইউ পার্সোনালি, আমার মনে হয়েছে সবসময় যে তুমি খুব ভালো কমেডি করতে পারো। আমার কমেডি করতে খুব ভালো লাগে। এটাতেও দেখ, এই ছবিটা আমাদের, এটাতে ওই থার্মোমিটার। আর আমার মনে হয় কমেডিটা সবচেয়ে ভালো হয় যখন মানুষ স্বাভাবিক থাকে, যখন কিছু ভাবে না। আমার মনে হয় যে কোনো অ্যাক্টরের একটা সেন্স অফ কমেডি থাকা উচিত, এবং তোমার ছবিতেও আছে সেটা। তুমি যখন নিজে পরে ডিরেকশন দিতে এলে, খুব খুব অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত গভীর, অত্যন্ত দুঃখের ছবিতেও ইউ হ্যাভ মোমেন্টস অফ ওয়েট। এটা আমার খুব ভালো লাগে, যেটা খুব রেয়ার, চট করে পারে না, সেটা ভালো লাগে। পারমিতার একদিনে পান মুখে নিয়ে সে, আমি বলছি যখন এসে বলছে যে আপনি ঘুমোচ্ছিলেন তাই আপনাকে রাখিনি, ঘুমোচ্ছিলেন ওটা মরে তো আর যায়নি। এগুলো আমার খুব মজা লাগতো করতে। আচ্ছা, তুমি এই খুব সাকসেসফুলি অভিনয় করলে, তুমি কি মানে কোথাও গিয়ে শুধু অভিনয় করে আনন্দ পাচ্ছিলে না বলে ডিরেকশনে গেলে? না, অভিনয় গিয়ে আনন্দ পাচ্ছিলাম না, এটা কি বলবো, আন্ডারস্টেটমেন্ট আর হয় না। অভিনয় করে আনন্দ পাচ্ছিলাম না তো বটেই, মানে আমার রোজ কান্না পেত। তখন আমার মনে হলো আমি সারা জীবন এই করব, যে জিনিসে বিশ্বাস করি না, যে সিনেমা আমার নিজের ভালো লাগে না, তাতেই আমাকে অভিনয় করে যেতে হবে সারা জীবন। এবং সেখান থেকেই বোধহয় হয়েছিল একটা ফ্রাস্ট্রেশন থেকে, যে আমার আর ভালো লাগছে না, মন ভরতো না আমার। ঋতু আমায় বলতো যে তোর অভিনয়টা ভীষণ আধুনিক ছিল। আমি তখন সেটা ওর কথা বিশ্বাসও করিনি, পাত্তাও দিইনি। এখন যখন ফিরে পুরনো ছবি দেখি,
এখন আমার মনে হয় আমার অভিনয়টা অনেকের চেয়ে আধুনিক, এটা আমার মনে হয়। অ্যান্ড অলসো একটা আমি সরি আই এম গোয়িং টু আর একটা প্রশ্ন করে আই মুভ অন, যে ওই সময় তুমি যে চরিত্রগুলো পরের দিক মানে প্রথম দিকে নয় কিন্তু পরবর্তীকালে যে ধরনের রোলস তুমি প্লে করেছো সেটা ইজ নট আক্ষরিক অর্থে যে ভীষণ বাঙালি সমাজে যে খুব ভালো মেয়ের চরিত্র তো অনেকগুলো করনি তুমি। কিছু কিছু আমি নিজে ইচ্ছে করে বলেছিলাম, যেমন আমাকে মোহনান্তিকে বলে একটা ছবিতে আমাকে স্ত্রীর রোলটা অফার করা হয়েছিল, যেটা সুমিত্রা পরে করলো। তো আমি বললাম এটা আমার করতে ইচ্ছে করছে, এটা কি বোরিং, এই একই জিনিস, খালি ক্লোজ আপ এবং কাঁদছে। আমি নিজে দু একবার বলেছি, এখানে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছেন একজন ললিতা চ্যাটার্জি, একটা ছবিতে, আমি নাম করছি না এক্ষুনি। তো আমায় বললো যে আপনার একটা ক্লোজ আপ নেবো ম্যাডাম, এত বড় একটা ক্লোজ আপ, আপনার চোখে জল। বললাম প্রত্যেকটা ছবিতেই তো ক্লোজ আপ আর চোখে জল, এখানে আমি দেখুন আমি ইস্ত্রি করছিলাম, আপনিই দিয়েছেন বিজনেসে যে আমি ইস্ত্রি করছি, তো আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি, ইস্ত্রিটা পুড়ে যাচ্ছে, এটা করা যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করা যায়, এটা করলাম। তারপরে ভীষণ খুশি, ভীষণ ভালো হয়েছে, এত বড় একটা ক্লোজ আপ নিয়েছি। তাই আমি বললাম তো ইস্ত্রিটা কী হবে, আপনি এক্ষুনি একটা ইনসার্ট নিন। সেই তারপর থেকে তো আরও মনে হয় এখন বাবা ডিরেক্টর কাজ জানলে, তাহলে আমার আদৌ যদি অভিনয় করতে হয় ডিরেক্টর কাজ জানলে করুন। আমি একটু ফিরে, তুই প্রথম দিকে একটা শব্দ ব্যবহার করলে, আই হ্যাভ নাথিং এগেনস্ট ইট অ্যান্ড আই গ্রু আপ ইন দ্যাট ইরা when feminism was coming in. আমি তো 70s বড় হয়েছি, সো কিন্তু তোমার কোনো ফিল্ম আমার সেই অর্থে কোট আনকোট ফেমিনিস্ট মনে হয় না, বরং আই উড সে পুরুষ চরিত্রগুলো খুব ইন্টারেস্টিং হয়। আমি এটা তোমাকে মানে প্রেস করার জন্য বলছি না, আমি সিরিয়াসলি বলছি। যুগান্ততে পরমা, যুগান্ততে আমার মানে তুই যদি বলিস যেটাকে অথব্যাক চরিত্র বলে, যুগান্ততে পুরুষ চরিত্রটাই তো সেটাই ছিল। আর কারণ আমার কখনো মনে হয়নি যে আমি মেয়ে বলে আমার মেয়ে চরিত্রদের কখনো দে আর অ্যাবাভ এনি, মানে সব কিছুর ঊর্ধ্বে একটা বিষয় তারা নয়, তারা মাটির মানুষ, তাদেরও ভালো দিক মন্দ দিক আছে, অনেক সময় মন্দ দিক অনেকটাই আছে, থাকতেই পারে। তার মানে যে আমি নারীবাদে বিশ্বাস করি না সেটাও নয়। আমার নারীবাদটা বলতে পারিস যে আমার মানবিকতাবাদ, সেটারই একটা এক্সটেনশন। মানে মানুষকে যদি তুমি যদি হিউম্যানিস্ট হও, মানুষকে যদি তুমি ভালোবাসো, তাহলে তাদের মধ্যে তো নারীরাও পড়ে, শিশুরাও পড়ে, শিশু শ্রমিকরাও পড়ে, সেইগুলো সবই, সেই সব কজগুলোই আমার কাছে ভীষণ সব। ইনফ্যাক্ট এখন যে নারীবাদটা হয়েছে এখন, সেটা কিন্তু ওই সব মার্জিনালাইজড মানুষকে একত্রিত করছে, তার বিরুদ্ধে লড়াই। কিন্তু নারীবাদী আমায় বলে, আমার দুটো ছবির মধ্যে সেটা আছে, একটা হচ্ছে পরমা, একটা হচ্ছে পারমিতার একদিন। ফেমিনিস্ট, আই এম আ প্রাউড ফেমিনিস্ট, কিন্তু তার মানে এই না যে আমি পুরুষ বিদ্বেষী বা পুরুষ চরিত্রগুলোকে আই ওয়ান্ট টু জাস্টিস টু দেম। আমি একটা সামান্য ছোট্ট চরিত্র রাখলেও আমি তার মধ্যে একটা চেষ্টা করব অনেকগুলো পরত রাখার, তাই না রে? আচ্ছা, এই যে নারী পুরুষ নিয়ে কথা হচ্ছে, আমি বলছি যে একটা পয়েন্টে বোধহয় কোনো একটা সময় আমরা আলোচনা করেছিলাম একটা ইন্টারভিউতে, ওয়ার আমার কাছে এখনও তখন তুমি বলেছিলে হ্যাঁ একটা সময় তোমারও মনে হয়েছে, আমার কাছে ইন্টেলিজেন্স, বুদ্ধিটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ। তুমি যে চরিত্র আমার কথা বলছি না, যে চরিত্রটার সঙ্গে তোমার সম্পর্ক আমাদের ছবিতে, সেই চরিত্রটার খুব তো ইন্টেলিজেন্স সাংঘাতিক কিছু নয়, তাকে কি মনে হয়? আনইন্টেলিজেন্ট আমার লাগে, আনইন্টেলিজেন্ট নয়, কিন্তু মেয়েটি রোল আমি করছি, সে একটা ভীষণ ইন্টেলিজেন্ট, তাও তো নয়। মানে ওরা দুজনেই খুব সাধারণ গৃহস্থ মানুষ। না, আমি বলছি যে অপর্ণা সেন জাজিং অমরগুপ্ত, অমরগুপ্ত কিন্তু সার্টেন ওয়ে কাইন্ড ইন আ ওয়ে, বাট যখন দেখায় না, কিন্তু হ্যাঁ না, হি ইজ কাইন্ড। আর তাছাড়া একটা ভীষণ তার ভালনারেবিলিটি আছে, সেই ভালনারেবিলিটিটা আমার মানে আমাকে খুব তার সম্বন্ধে মানে একটা সমবেদনার উদ্রেক করে বলতে পারিস। কারণ তুমি ছবিটা করার আগে অনেকবার ইউ আর মোর ইন্টারেস্টেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ মাই ক্যারেক্টার। হ্যাঁ, ভালনারেবল, সে মানুষটা আমার কাছে না ভীষণ ভালনারেবিলিটি ভীষণ ইম্পর্টেন্ট। আমার কাছে প্রত্যেকটা চরিত্রের একটা ভালনারেবল দিক আছেই, এবং না থাকলে সেটা কোথাও খুঁজে বার করতে যদি না পারে ডিরেক্টর, আমার খুব খারাপ লাগে। আমার ডিরেক্টর এবং অভিনেতা, অভিনেতা ভালনারেবল, যে আমার ভালনারেবল স্পটটা কোথায়।
আমি এটা একদম সত্যি কথা বলছি যে আমার যখন ডাবিং করতে গেলাম এই ছবিটা, আমার এটা সত্যি, এটা অপর্ণা সেনকে বা ছবিটাকে প্রমোট করার জন্য বলছি, মানে ভালোভাবেই বলছি ছবিটা দেখতে পারি, ইচ্ছে না করলে দেখবেন না, ইচ্ছে করলে দেখবেন, কি ছবিটা খারাপ হয়নি। ডাবিং করতে করতে মনে হয়েছিল যে আমার ভীষণ ভালো লাগছিল, কারণ ছবির পরিণতিটা আমি বলবো না, আর ছবির পরিণতিটা আপনারাও জানেন না, চরিত্র হিসেবে আমিও জানি না। এত ভালনারেবল তুমি করেছো কিছু কিছু জায়গা, আর আই লাইক দ্যাট। মানে এখন আমি অনেক ম্যাচিওর্ড হয়েছি, বুদ্ধিমান হয়েছি, ডিরেক্টর হিসেবে অনেক কিছু শিখেছি, মানে সেটা তোমার কাছ থেকে, মৃণালদার কাছ থেকে, অন্য ছবি দেখে আমি কিন্তু বুঝতে পেরেছি যে এই ভালনারেবিলিটিটা অ্যাটেন্ড করা খুব শক্ত, খুব শক্ত, যেটা কঙ্কনা ভীষণ ভালো পারে, শাবানা আজমি ভীষণ ভালো পারে, রিনাদির থেকে আমি সেটা ডাবিং করতে করতে আমার থেকে অনেকটা আলাদা চরিত্রটা। আর চরিত্রটা সে মানুষটা অসুস্থ। আমাকে প্রথমেই যেটা আমাকে দুঃখী দুঃখী লাগেনি তোমাকে, এইটাই আমার ভালো লেগেছে যে আহা বেচারা কি দুঃখী। সেটা কিন্তু স্ক্রিপ্টের গুণ, কারণ স্ক্রিপ্টের মধ্যে সেটা বিল্ড ছিল যে অসুস্থ তা সত্ত্বেও সে কিন্তু তার একটা সেন্স অফ হিউমার আছে, সে কিন্তু রসিকতা করে, সে স্বামীর পেছনে লাগে, এই যে মিষ্টি চরিত্রটা। হ্যাঁ, কিন্তু খুব মিষ্টি। কিন্তু যেটা আমার ভালো লেগেছে যে স্ক্রিপ্ট যখন পড়ে আমি এগুলো সবই পেয়েছিলাম বলে ইন্টারেস্টিং লেগেছিল, কিন্তু আমি যখন দেখছিলাম ডাবিংয়ে যতটুকু দেখা যায়, দেখছিলাম যে অনেক সময় সে পিছলেমি করছে দুঃখ থেকে, অভিমান থেকে, নাকি মজা থেকে, এটা অনেক সময় বোঝা যাচ্ছে না। সেটা ভালো, সেটা বুঝতে না পারাটাই তো ভালো, মানে তার মধ্যে অনেকগুলো শেডস এসছে, তার মানে সেটা আমার একার কৃতিত্ব নয়, সেটা অবভিয়াসলি স্ক্রিপ্টের মধ্যে রয়েছে, ডিরেকশনের মধ্যে রয়েছে। কিন্তু আমি বলছি যে আমাকে যেটা, মানে আই হ্যাড টু কাম টু টার্মস উইথ সামথিং, যে এই ছবিটাতে আমাকে ভালো দেখাবে না, আমি অন্য ছবিতে যেরকম আমি সাজি বা যেরকম সেরকম আমি করতে পারবো না। আর দেখ, এতদিন ধরে বাণিজ্যিক ছবিতে অভিনয় করার জন্য একটা ভ্যানিটি এসে যায়। ভ্যানিটি মানে আমি সুন্দরী এরকম নয়, কিন্তু একটা আমাকে প্রেজেন্টেবল, আমি যেরকম দেখতে অডিয়েন্সের কাছে সেই চেহারাটা আসুক, মানে তার থেকে আমি বেশ আগলি হয়ে গেলাম, এটা আমার কোথাও একটা গিয়ে ভ্যানিটিতে লাগতে পারে। সেটা প্রথমেই আমাকে সেটার মুখোমুখি হতে হয়েছিল যে এইটা ফেলে দাও। তারপরেও কখনো কখনো মনে হয়েছে ইস এরকম এই অ্যাঙ্গেল কেন, ওই অ্যাঙ্গেল কেন। তারপরে আমি ভাবলাম যে থাকবে, যা হচ্ছে করি, আমি অভিনয়টা করি। আমি খুব এইটুকুন বলতে পারি যে আমি খুব এনজয় করেছি এটা করতে, এনজয় করেছি। মানে তোর সঙ্গে ফর ইনস্টেন্স আমার একটা কীরকম একটা, তোকে বলেছিলাম না 200% কমফর্ট জোন, সেই দেখো এটার জন্য খানিকটা, না আমি সত্যি কথা বলছি, এটার জন্য খানিকটা তুমি দায়ী, এটা আমি এক্স্যাক্টলি তোমায় মনে করিয়ে দিচ্ছি। আমি না অনেক পুরনো, এটা তো আমি মনে করিয়ে দিচ্ছি। যখন আমি অপর্ণা সেনের সঙ্গে অভিনয় করতে যাই যুগান্ততে, আমাকে অপর্ণা সেন পরিষ্কার বলেছিল যে তুমি ভালো অভিনয় করো, কিন্তু দেখতে আমি ঠিক করে দেবো তোমাকে। আমি রিয়েলাইজ করেছিলাম দ্যাট আমায় ক্যামেরাতে দেখতে ভালো লাগে না। আর রিয়েলি অপর্ণা সেন spent a lot of time trying to make me look not handsome but attractive on camera. এটা খুব জরুরি আমার পক্ষে, এবং আমি শিখেও ছিলাম যে যাই করি, ডেকো হোক না হোক, চুল থাকুক না থাকুক, মানে ওইটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। কুৎসিত দেখতে, ওটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। কুৎসিত দেখতে মানুষকেও একটা ডিগনিটি আসে, সেই ডিগনিটিটাকে বার করার আমিও চেষ্টা করি তারপর থেকে, মানে একটা সার্টেন ডিগনিটি রাখতে হবে। এটা গেল একটা। আর একটা, তুমি আমাদের কন্টিনিউয়াসলি বলতে যে স্বামী স্ত্রী হিসেবে তোমরা করছো, তোমাদের ওর বা হাত ঘাড়ে রাখতে পারছো না, ওর একটা ফিজিক্যাল ইন্টিমেসি মানেই চুমু খাওয়া নয়, মানে বি কমফোর্টেবল উইথ ইচ আদার, একে ডিঙিয়ে যাও ওর বডি, হ্যাঁ ধাক্কা লেগে গেল, সরে যাওয়া, এরকম। আমাদের যখন আমরা ছোটবেলায় প্রেমের সিন করতাম, আমাদের বাঁধা কতগুলো ছিল যে হিরোর বুকের ওপর হিরোইন এরম করে হাত রেখে তার উপরে মাথাটা রাখবে, মানে কোনোভাবে শরীরটা ঠেকবে না একজনের সঙ্গে আরেকজনের, মাঝখানে হাতের একটা ব্যারিয়ার থাকবে। আমরা তাতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। সেই সব থেকে সরতে আমার যে একটু চেষ্টা করতে হয়নি তা নয়, কিন্তু যেটা আমি তোকে বলছি যে যেহেতু আমরা দুজনেই ভালো অভিনয়টাকে খুব মূল্য দিই, ফলে তোর সঙ্গে আমার একটা, আর তাছাড়া এতদিনের একটা বন্ধুত্ব, মানে
এত কমফর্ট লেভেল, একটা মনেই হচ্ছে না যে আমি এটা মানে আরেকজন মানুষ, কেন আমি তার এত ঘনিষ্ঠ হচ্ছি, এই জিনিসগুলো মাথাতেই নেই। তো এইটাকে কমফর্ট জোন যদি তুমি বলো, আই থিঙ্ক দ্যাটস ট্রু। না না না, কমফর্ট জোন তো বটেই এটা। আর এটা অনেক দিন চেনা থাকলে সেটারও একটা অনেক দিনের বন্ধুত্ব থাকলে একটা ট্রাস্ট বা লাইকিংস এরও একটা মিল থাকলে হয়তো এগুলো হয়। তবে আমার কাছে দেখে মনে হলো যে ভীষণ বিলিভেবল লাগছে, প্যানপ্যানানি ন্যাকা সম্পর্কের গল্প নয়। না, আর খুব যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে যে এই যে একটা রাতের গল্প, এইটাকে যেটাকে আমরা বলি নাইট অফ রেকনিং, মানে সত্যের মুখোমুখি হওয়ার একটা রাত। নিজেদের সম্বন্ধে অনেক অজানা জিনিস জানতে পারছে, অনেক না বলা কথা বলতে পারছে, এবং তাতে হয়তো আঘাত পাচ্ছে দুজনেই, কিন্তু সে আঘাতটাকে কাটিয়ে উঠছে বা কাটিয়ে উঠতে পারছে না, হোয়াট এভার ইট ইজ। এই যে এটার মধ্যে যে একটা ঘাত সংঘাত রয়েছে, এইটা আমার খুব ভালো লেগেছে। তো তোমার কোনো ছবি এরকম আছে যেটা তোমার মনে হয় যে আমি করলে একদম কমপ্লিটলি রিওয়ার্ক করবো? না, পুরোটা রিওয়ার্ক করবো হয়তো না, ইতিমৃণালিনী, কিন্তু আমার যুগান্তর শেষটা মনে হয়, আমাদের সেই আগুন জ্বালানো নিয়ে সমুদ্রে যে ব্যাপারটা হলো, এখন মনে হয় আজকে যদি আমি যুগান্ত করতে পারতাম তাহলে আমি যা যা চাইছিলাম যুগান্ততে, মানে যুগান্ততে দেখ, যুগান্তের স্ক্রিপ্টের একটা জোর ছিল, অভিনয়ের একটা জোর ছিল, সব মিলিয়ে যুগান্তটা উতরে গিয়েছিল। এখনও লোকের ভাল লাগে বলে, অনেকেই বলে। অনেকগুলো জিনিস ছিল যেগুলো আমি খারাপ বলছি না, ভালো, কিন্তু আমি বলছি যে এখন যদি আমি করতে পারতাম, যে আমাদের যে এখন সিজি হয়ে গেছে কম্পিউটার গ্রাফিক্স, তাই দিয়ে কতগুলো জিনিস যেগুলো করতে চাইছিলাম সেগুলো করতে পারতাম আজকে। আচ্ছা, আমি এখন শেষ করতে হবে। আমাকে যা প্রশ্ন করা দেওয়া হয়েছিল একটা আমি করিনি, তবে আমার মনে হয় এই আলোচনা থেকে অ্যাটলিস্ট একটা জিনিস পেলেন, যে একটা আন্তরিক আলোচনা থেকে আমার মনে হয় আপনারা যদি ছবিটার মধ্যে একটা অদ্ভুত আন্তরিকতা আছে, এবং যদিও সেটা বয়স্ক দুটো চরিত্রের ছবি, এটা অল্প বয়সীদেরও ভালো লাগবে, কারণ ছবিটা আধুনিক, তো ভালো লাগবে, দেখবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।